নমস্কার, তক্ক যুক্তি গপ্প অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি প্রসেনজিৎ আপনাদের সঙ্গে। হয় গপ্প নয় সত্যি কথা, বিচার করবেন আমজনতা। প্রথম দফার লোকসভা নির্বাচন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং প্রথম দফার লোকসভা নির্বাচন শেষ হলেও সেই যে লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হবার পর থেকে যে একটা বাকযুদ্ধ চলছিল বিভিন্ন সভা মঞ্চ থেকে, সেটা কিন্তু এখনো অব্যাহত। কেউ কাউকে বলছে স্পিরিট ব্রেকার, আবার কেউ কাউকে বলছে এক্সপায়ারি ম্যান, এক্সপায়ারি বাবু। নরেন্দ্র মোদীকে বলা হচ্ছে এক্সপায়ারি বাবু এবং মমতা ব্যানার্জিকে নরেন্দ্র মোদী বলছেন তিনি নাকি স্পিরিট ব্রেকার। এই বিভিন্ন বাকযুদ্ধ কিন্তু বিভিন্ন সভাস্থল থেকে চলছে, তার ব্যতিক্রম কিন্তু আমাদের রাজ্যেও নেই। রাজ্যেও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মহকুমাগুলিতে কিন্তু তিনি প্রচার করছেন এবং একই সঙ্গে কংগ্রেসের নবনিযুক্ত সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মনও কিন্তু বিভিন্ন জায়গায় তাদের সভা মঞ্চস্থ করছেন। আজকে আলোচনা করব আগামী 18ই এপ্রিল পূর্ব ত্রিপুরা আসনের ভোটদানের বিশেষ ইস্যু কি হতে পারে। এই যে পূর্ব ত্রিপুরা আসনের আগামীতে নির্বাচন হবে, লোকসভা নির্বাচন, সেখানে কি বিশেষ ইস্যু হতে পারে। যারা আলোচনায় থাকবে তাদের সঙ্গে আগে পরিচয় সেরে নিচ্ছি। আমাদের সঙ্গে রয়েছে তপন দত্ত, কংগ্রেস থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। একই সঙ্গে রয়েছে বিদ্যুৎ দেববর্মা, বিজেপি থেকে, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আমি প্রথম প্রশ্নটা, যে আমরা ইস্তেহার পেয়ে গেছি, ইস্তেহারে কংগ্রেসও বিশদভাবে অনেক কিছু বলেছে, বিজেপিও বিশদভাবে অনেক কিছু নিয়ে আলোচনা করেছেন ইস্তেহারে। তারপরেও পূর্ব ত্রিপুরা আসনের ভোটদানের বিশেষ ইস্যু কি হতে পারে, আমি বিদ্যুৎ দেববর্মার কাছ থেকে, একেবারে বিদ্যুৎবাবু আপনার কাছ থেকে জানতে চাইব। বিজেপি শুধু পূর্ব ত্রিপুরার ইস্তিহার নয়, সমস্ত ভারতের সঙ্গেই ত্রিপুরারও ইস্তিহার সমান। সবকা সাথ সবকা বিকাশ, এইটাই বিজেপির ইস্তিহার। তো ভারতীয় জনতা পার্টি এমন একটা পলিটিক্যাল পার্টি যেখানে আনরিচ প্লেসেস, যেখানে পৌঁছায় না সরকারি সুযোগ এবং লোক পৌঁছায় না, ওইখানে আমরা পৌঁছতে চাই। মানুষের প্রত্যেকের ঘরে ঘরে, এমনকি নরেন্দ্র মোদী মানুষের রান্নাঘরে পর্যন্ত, মহিলাদের রান্নাঘরে পর্যন্ত পৌঁছতে চাই, পৌঁছে গেছি আমরা। এখন পূর্ব আসনের, আমাদের ত্রিপুরার পূর্ব আসনের যে সিট, এখানে ভারতীয় জনতা পার্টির আমাদের রেবতী ত্রিপুরা জিতবে, বিপুল বুতে জিতবেন। আমরা সংসদ পাঠাচ্ছি ওনাকে, কারণ এইখানে দেখি কংগ্রেস শুধু ইলেকশনের সময় তাদের কাজ। ইভেন এইখানে যে প্রার্থী আমাদের কুমারী প্রজ্ঞা, উনি অনেকে কমেন্ট করে, আমিও দেখি উনি এখন পাশে পরে, রিগনায় রিসা পরে এখন পাহাড়ে যাচ্ছেন, খুব দেখতে সুন্দর, ভালোই। কিন্তু শুধু ইলেকশনের সময় প্রজ্ঞা আমাদের বড় কুমারী রিসা রিগনাই চেনেছেন? আগে কি কোনো রিসা রিগনাই ব্যবহার করেননি? এই প্রশ্ন জাগে মানুষের মনে। আর ভারতীয় জনতা পার্টির যারা নেতারা, কর্মীরা মানুষের সঙ্গে থাকে, ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু আমরা দেখি কংগ্রেসের এই কয়েকদিনের মধ্যেই শুধু যোগাযোগ হচ্ছে আর ঘরে ঘরে যাচ্ছেন আমাদের মহারাজ প্রদ্যুৎ। কিন্তু এখানে দেখি শুধু ইলেকশনের সময় গেলে হয় না। আর এইখানে এইবার কংগ্রেসের যে ইস্যু ছিল, কংগ্রেসের ইস্যুর সঙ্গে এইখানের ন্যাশনাল কংগ্রেসের ইস্যুর সঙ্গে ত্রিপুরার কংগ্রেসের ইস্যু সমান নয়। ন্যাশনাল লেভেলের কংগ্রেসের ইস্যু কি জানি না। আর এইখানে যে আমাদের প্রদ্যুৎ, উনি বললেন পয়লা জাতি উলো পার্টি, সিএবি সম্পর্কেই শুধু ইস্যু। ত্রিপুরাতে তো অনেক ইস্যু থাকে, কংগ্রেসের অনেক ইস্যু থাকে, কিন্তু যে পয়লা জাতি উলো পার্টি বলে সমস্ত পাহাড়ের অঞ্চলে ঘোরাফেরা করলেন, ঠিক আছে, কিন্তু পয়লা জাতি বলে তো কনফিউজ ত্রিপুরার মানুষ। জাতি বলে তো বাঙালি জাতি, আমরা তো উপজাতি, আমি তো উপজাতি, ইভেন আমাদের মহারাজা নিজেই উপজাতি। এখানে পয়লা জাতি বলতে বাঙালিরা থাকা দরকার ছিল খমুলঙ্গের প্রোগ্রামে, কিন্তু সব জনজাতি ছিল। এটা কনফিউজ। কিন্তু যখন জনজাতিদেরকে নিয়ে খেলা হয় কংগ্রেসে, ত্রিপুরার বর্তমানের কংগ্রেস বা পূর্ব আসনের কংগ্রেস, বাঙালিরা বুঝ দেবে না। যদি জাতির জন্য কাজ করত, উপজাতিরা বুঝ দিত না। কিন্তু ন্যাশনাল পলিটিক্যাল পার্টি কোনো জাতি বা কোনো ব্যক্তি, কোনো ধর্মের জন্য নয়। বিজেপি জনতার পার্টি, সবার জন্য পার্টি, জনজাতি অজনজাতি সবার জন্যে।
সব অংশের লোকের জন্যে বিজেপি, এই জন্যেই বিজেপিকে সবাই গ্রহণ করছে। আর একটা, বিজেপি শুধু না, পূর্ব ত্রিপুরার লোক সবাই চায় ঊনকোটি, নদ, ধলাই, ইভেন খোয়াই পর্যন্ত। আমরা 1949 সালের 15 তারিখ অক্টোবর থেকে যখন আমরা গণতন্ত্রে পা দিই, তখন থেকেই পূর্ব আসনে আমরা কোনো দিন পূর্ব আসনের ক্যান্ডিডেট পাইনি সংসদ হিসাবে। ইভেন 1952 সালে যখন দশরথ ইলেক্টেড হয়, তখন খোয়াইয়ের ছিল, কিন্তু আমরা এক্সক্লুসিভলি নর্থ, ঊনকোটি, ধলাই ওই জায়গা থেকে আমরা কোনো দিন লোক পাইনি। আমাদের মহারানী একবার ইলেক্টেড হলেন, আর আমাদের প্রজ্ঞা দেবীর বাবা 2বার ইলেক্টেড হলেন, বাজুবন্দিয়াং বা আমাদের সিপিএমের এখনের যে সংসদ, সব পশ্চিম সাইডেরই। কিন্তু পূর্ব ত্রিপুরার লোক সেন্টিমেন্ট আছে একটা, আমরা কি একজনও ফিটের জনজাতি পাবো না? আমরা কি পাইনি? আমাদেরকে এখানে ফিটের জনজাতি নেই। কিন্তু এইবার আমাদের রেবতী ত্রিপুরা, ধলাই জেলার, আমাদের গন্ডাছড়ার সুশিক্ষিত, পলিটিক্যাল সায়েন্সে MA, এখন উনি শিক্ষক ছিলেন। তো এই জন্যে পূর্ব ত্রিপুরার লোক খুব খুশি, এইবার আমরা বিপুল বুদ্ধি জয়ী হব। আমি তপন বাবুর কাছে আসবো এই একই প্রশ্ন নিয়ে, যে আমি আজকের বিষয়টাকে সরাসরি আপনার কাছে প্রশ্ন হিসেবেই রাখছি, যে পূর্ব ত্রিপুরা আসনের ভোটদানের মানে বিশেষ ইস্যু কি করতে পারে? পূর্ব ত্রিপুরা আসনে এরকম কোনো কিছু নেই যে আলাদা, যে পূর্ব ত্রিপুরা আসনের জন্য এক ধরনের ইস্যু থাকবে, পশ্চিম ত্রিপুরার জন্য আরেক ধরনের ইস্যু থাকবে। কারণ ত্রিপুরা ভারতবর্ষের বাইরে না, ভারতবর্ষে। অতএব ত্রিপুরার জনগণ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার দ্বারাই পরিচালিত এই দেশ। অতএব ত্রিপুরা রাজ্যের যারা বাসিন্দা, এটা জাতি, জনজাতি প্রত্যেকেই, সবাই কিন্তু আজকে মানে একটা তিতিবিরক্ত হয়ে আছে। কেন হয়ে আছে? কারণ বিজেপি সরকার গঠন করার আগে 2014 সালে নরেন্দ্র মোদীজি যে ধরনের প্রতিশ্রুতি ভারতবর্ষের জনগণের সামনে রেখেছিল, সেই প্রতিশ্রুতিগুলির কতটুক রূপায়ণ করেছে সেই হিসেবটা কিন্তু আজকে ভারতবর্ষের মানুষ করছে। কাজে ভারতবর্ষের মানুষের সঙ্গে তো ত্রিপুরার মানুষও সেই হিসাবটা করছে। সেই কারণে ত্রিপুরা রাজ্যের নির্বাচনে এবার বিরোধী দলের কিছু বলতে হচ্ছে না, শুধুমাত্র ওনার প্রতিশ্রুতি এবং রূপায়ণ, এটা নিয়েই আমরা কথা বলছি। এটা পশ্চিম ত্রিপুরা আসনে আমরা বলেছি এবং পূর্ব ত্রিপুরা আসনে আমরা বলেছি। কারণ আপনার উনি যা বলেছিলেন যে সবচাইতে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো, সেটা বলেছিল রোজগার। ভারতবর্ষে আজকে সবচাইতে বড় সমস্যা রোজগার। এই রোজগার আজকে উনি বলেছিলেন যে বছরে 2 কোটি রোজগার দেবেন। দেখা গেল যে আপনার এই 5 বছরে রোজগারের অবস্থা মারাত্মক আকার ধারণ করেছে। ইভেন আপনার 2018 সালে ডিসেম্বরের নাগাদ একটা তথ্য বেরিয়েছে, সরকারি তথ্য। সেই তথ্যে দেখা গেছে যে ত্রিপুরা ভারতবর্ষে বেরোজগারির এরকম জায়গায় গিয়ে পৌঁছেছে যেটা নাকি 45 বছরের ইতিহাস। মানে 45 বছরের মধ্যে এই ধরনের মানে বেকারত্বের হার এই জায়গায় গিয়ে দাঁড়ায়নি, 6.9 হয়ে গেছে। পাশাপাশি আপনি যদি দেখেন যে এশিয়ার যে অন্য দেশগুলি আছে, সবচাইতে উপরের স্থান দখল করে রেখেছে এখন ভারতবর্ষ বেকারত্বের দিক থেকে। অতএব রোজগার, এত গেল রোজগার। 2018 সালে আপনার 110 কোটি লোকের রোজগার, 110 কোটি লোক বেকার হয়ে গেছে। অতএব ওনার যে প্রতিশ্রুতি রোজগার, সেই রোজগারটা কিন্তু আর হলো না, দিতে পারলো না উনি ভারতবর্ষের জনগণকে। একই ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরা রাজ্যের
যারা যুবক যুবতী যারা রোজগারের আশা করেছিল ওরাও কিন্তু বঞ্চিত হলো। আসুন, আপনি ত্রিপুরা রাজ্যে যে কৃষক আছে উনি যা বলেছিলেন কৃষকদের আয় ডবল করে দেবেন এবং কৃষকদের উন্নতি সাধনে উনি অনেক ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কৃষকদের জন্য আমরা করব। কিন্তু দেখা গেল যে কৃষকরা এই নরেন্দ্র মোদীজির আমলে অন্তত মানে বড় আকার ধারণ করেছে কৃষক আন্দোলন। কয়েকটা মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রে, হ্যাঁ, এবং দিল্লিতে, ইউপি থেকে দিল্লিতে হেঁটে এসছে, হ্যাঁ, যে কৃষক আন্দোলন করতে, এবং তাদের উপর লাঠি চার্জ করা হয়েছে। তাদের দাবিটা কি ছিল? তাদের দাবিটা ছিল যে MS স্বামীনাথন যে রিপোর্ট দিয়েছিল যে এই জিনিসগুলো করলে কৃষকের উন্নতি, আমাদের দেশের কৃষকদের উন্নতি হবে এবং কৃষকদের সুবিধা হবে। দেখা গেল যে তার পাশ দিয়ে যায়নি, না গিয়ে বলল কি যে না, আমরা শিবরাজ সিং চৌহান, মধ্যপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, উনি কৃষকের জন্য অনেক কিছু করেছে। ওনার যে পদ্ধতি, সেই পদ্ধতিভাবেই সেই পদ্ধতি আমরা গ্রহণ করব এবং আমরা সেইভাবেই কাজ করব। তার রেজাল্ট মধ্যপ্রদেশ নির্বাচনে মধ্যপ্রদেশের কৃষকরা দিয়ে দিয়েছে বিজেপিকে। কৃষকরা পায়নি, কিছুই পায়নি। আপনি আসুন যে ওনাদের যে কি বলে উজালা যে প্রকল্প, যে মহিলাদের গ্যাস দেওয়া হয়েছে বিনামূল্যে। প্রশ্নটা হচ্ছে যে আমি তো একবার দিলাম, কিন্তু পরের মাসে ওই ফ্যামিলিটা গ্যাস সিলিন্ডার ক্রয় করতে পারলো কি না, সেই খবরটা কিন্তু কেউ নেয়নি। কারণ ক্রয় করার মতো সে ক্ষমতা ওই মহিলাটার নেই। কারণ গ্যাসের দাম এরকম জায়গায় গিয়ে পৌঁছেছে যে একটা গরিব মানুষের পক্ষে সম্ভব না। অতএব ওনারা যে পরিমাণ গ্যাসের কানেকশন দিয়েছে তার 20%ও কিন্তু আজকে গ্যাস ব্যবহার করছে না। আমি একটা ভিডিও দেখলাম, ভাইরাল হয়ে গেছে, এই যে উজালা প্রকল্প নিয়ে খুব ঢাকঢোল বাদ পিটিয়েছে বিজেপির নেতারা। বিজেপির যে মুখপাত্র, যিনি ধর্ম নিয়ে সবসময় ডিবেট করেন ইসেতে মিডিয়ার মধ্যে, ওনার নামটা হচ্ছে কি, নামটা ভুলে গেলাম তো, সন্দীপ পাত্রা নাকি, সন্দীপ পাত্রা, উনি উড়িষ্যায় দাঁড়িয়েছে, ওনাকে উড়িষ্যায় প্রার্থী করা হয়েছে। উনি ডোর টু ডোর করছেন এবং ডোর টু ডোর করতে গিয়ে একটা বাড়িতে, গরিবের বাড়িতে উনি কিছু আহার করেন। সেটা ইলেকশনের জন্য করতেই পারে, কারণ অন্য সময় তো আর দেখা যাবে না। সেই আহারে দেখা গেল ওনাকে যে রুটি বানিয়ে দিচ্ছে সেই মহিলা, বৃদ্ধা মহিলা, উনি কিন্তু সেই লাকড়ির উনুন থেকেই কিন্তু ওনাকে রুটি দিচ্ছে। এটা ভাইরাল হয়েছে এই ভিডিওটা। কাজে উজালা প্রকল্পের আরেকটা দৃষ্টান্ত কিন্তু এটা, এই যে আমরা ভারতবর্ষের সমস্ত গরিব অংশের মানুষকে আমরা গ্যাস দিয়ে দিয়েছি, গ্যাস কেন, মায়েদের আর ধোয়া বা চোখে আর ধোয়া লাগবে না, এটা কিন্তু তার প্রমাণটা কিন্তু এই জায়গায়। আর ত্রিপুরা রাজ্যের যে আপনার বিজেপি সরকার, 1 বছর অতিক্রান্ত হলো এই বিজেপি সরকারের, বিজেপি IPFT জোট সরকার। এই বিজেপি IPFT জোট সরকারের যে প্রতিশ্রুতি ছিল 2018 নির্বাচনের আগে, যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল, সেই প্রতিশ্রুতিগুলির রূপায়ণ কি হয়েছে এই রাজ্যের মানুষ কিন্তু অক্ষরে অক্ষরে সেগুলি নজর রাখছে, যে কি করেছে, কি বলেছিল, কি করেছে। 50,000 ভ্যাকেন্ট পোস্ট 1 বছরের মধ্যে পূরণ করবে বলে ওরা প্রতিশ্রুতি দিয়েছিল, ওদের ম্যানিফেস্টোতে আছে। দেখা গেল 1 বছর অতিক্রান্ত হয়ে গেল, আর পোস্ট কিন্তু ফিল আপ হলো না, চাকরি আর দেওয়া হলো না। ওনারা বলেছিলেন যে প্রতি ঘরে ঘরে রোজগার দেবেন,
প্রতি পরিবারে একজন করে রোজগার দেবেন। কিন্তু আজকে মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পরেই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন যে চাকরি দেওয়া সম্ভব না, পানের দোকান দেওয়ার দিয়ে রোজগার করা অথবা গরু পালন করে দুধ বিক্রি করে রোজগার করতে উনি পরামর্শ দিয়েছেন এই রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের। অতএব এটা আর একটা ইস্যু। এই রাজ্যের যারা আপনার রোজভ্যালির দ্বারা প্রতারিত, বিজেপি সরকার, বিজেপি বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি এই রোজভ্যালির এই স্কিমের সঙ্গে যারাই জড়িত প্রত্যেককে আমরা অ্যারেস্ট করব এবং সিবিআই দিয়ে তার তদন্ত হবে। তো আমরা দেখলাম যে সিবিআই এই রাজ্যে কদিন এসছে, এই রাজ্যের জনগণ দেখেছে। হ্যাঁ, রোজভ্যালির প্রসঙ্গটা এখন কোন জায়গায় সেটাও এই রাজ্যের মানুষ সবাই বুঝতে পারছে। প্রসঙ্গক্রমে বলতে হয় যে এই রাজ্যের আসলে আজকে যারা বিজেপি দলে তারা কিন্তু সবাই একসময় কংগ্রেস করত এবং রাজ্যের একটানা 25 বছর সিপিএম শাসনের ফলে এই রাজ্যের জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছিল, কারণ প্রতিটা ক্ষেত্রে দলীয়করণ করে দিয়েছিল সিপিএম। সিপিআইএমের প্রতি ক্ষুব্ধ হয়ে মানুষ চিন্তা করলো যে আমরা যেহেতু 25 বছর দেখলাম আমরা আর আমাদের পক্ষে আর সম্ভব না, আমরা আরেকটা কোনো বিকল্প রাস্তা দেখি। তো বিকল্প রাস্তায় হাতের কাছে বিজেপিকে পেল, ওরা বিজেপির ঝান্ডা তোলে, আমাদের বিধায়ক সহ নেতা নেত্রী কর্মী সবাই যোগদান করলো বিজেপিতে এবং বিজেপি দ্বারা আপনার ক্ষমতাচ্যুত হলো বামফ্রন্ট। তো মানুষ যে পরিবর্তনটা চেয়েছিল, যেই পরিবর্তন করার জন্য কংগ্রেস দলের বিধায়ক নেতা নেত্রী কর্মী সবাই ঝাঁপিয়ে পড়েছিল, হ্যাঁ, সমর্থকরা ঝাঁপিয়ে পড়েছিল, তারা কিন্তু আজকে হতাশাগ্রস্ত। তারা হতাশাগ্রস্ত এই কারণে, কারণ তারা যে পরিবর্তন চেয়েছিল সেই পরিবর্তন কিন্তু হয়নি। আজকে বিজেপি দল এক বছরের মধ্যে এক সেকেন্ড আপনার আজকে বিজেপি দল সবাই অসন্তুষ্ট। কারণ আমরা এই কারণে বলি সবাই অসন্তুষ্ট, কারণ তারা একসময় কংগ্রেস করত, তাদের মানসিকতা আমরা জানি, তারা কি করতে চায় মানে জনগণের জন্য সেটাও আমরা জানি, কিন্তু তাদের কিন্তু কোনো ধরনের আমরা কিছু করতে দেখতে পাচ্ছি না। আজকে বিজেপি দল এরকম জায়গায় জনসমর্থন হারিয়ে না বিজেপি এক বছরের মধ্যে বিজেপির যারা এমএলএ, বিজেপির যারা বিধায়করা রয়েছে তারা তিতিবিরক্ত হয়ে পড়েছেন, তাদের এখন সেই দলে মন নেই, এটা বলছেন তপন বাবু। তিনি কিভাবে জানতে পারলেন তাদের মনের কথা? নিশ্চয় না, এটা এরকম হয় না। কারণ ইলেকশন ম্যানিফেস্টোতে যে কথা বলা আছে 5 বছরের কথা, 5 বছরের জন্য না, এক বছরের মধ্যে করবে এই না, স্পষ্ট লেখা আছে ইলেকশন ম্যানিফেস্টোতে 1 বছরের মধ্যে 50,000 ভ্যাকেন্ট পোস্ট ফিল আপ করা হবে, বেরোজগারিকে রোজগার দেওয়া হবে, এটা 5 বছরের মধ্যে হবে। কিন্তু একটা প্রভাব আছে যে সমস্ত আকাশ জুড়ে কোনোদিন মেঘ কাভার দেওয়া যায় না, আকাশই থাকে, মেঘ কাভার দেওয়া হয়। আমি বলতে চাইছি এখন ত্রিপুরার যে আমি ন্যাশনাল পলিটিক্যাল পার্টি কাশ্মীর থেকে কন্যাকুমারী আমি বলতে চাই না, ত্রিপুরার যে অবস্থা 5 বছরে যে ম্যানিফেস্টোতে দিয়েছে এটা হবে 5 বছরের মধ্যে। 50 বছরের জন্য ইলেকশন ম্যানিফেস্টো হয়নি, এটা হবে। আর আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আর ডেপুটি চিফ মিনিস্টার জিষ্ণু দেববর্মা, তাদের ক্যাবিনেটে যে স্পিডভাবে কাজ চলেছে, এটা অন্যান্য কোনো পলিটিক্যাল পার্টি বা গভর্নমেন্টে এইরকম মিরাকল হয়নি। কারণ সিপিএম যখন ক্ষমতাচ্যুত হয় তখন 13,000 কোটি টাকা তাদের ডেফিসিট ছিল। তো ওইখানে এখন এই নতুন সরকার দিল্লি থেকে এখনো টাকা আনেনি, কারণ বাজেট হয় মার্চে, এখন এপ্রিল 1 তারিখ থেকে শুরু হবে,
ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, এখনো টাকা আসেনি, এখন ইলেকশন চলছে। তো আগের যে টাকা ছিল না, ওইভাবেই যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী যেভাবে ম্যানেজমেন্ট করছেন, দে আর দ্য ম্যানেজমেন্ট টিচার, নাম্বার ওয়ান। নেক্সট, এখন তিতি বিরক্ত হয় যারা, যদি এরকম তিতি বিরক্ত এমএলএরা তিতি বিরক্ত হচ্ছেন এরকম বলেছেন আমাদের দাদা, তো আমি মনে করি বিজেপি এবং আইপিএফটির যে বিধায়করা তারা সুষ্ঠুভাবে ভালোভাবে কাজ করছে, কোনো বিরক্ত নেই। কেননা সবাই জানে, সবাই এক্সপিরিয়েন্স যে 1 বছরে কেউ মিরাকল করতে পারে না, জাদু মন্ত্র নয় রাজনীতিতে। এখন 5 বছরে যদি করতে না পারে, তখনই তারা স্বীকার করবে যে তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। 1 বছরের মধ্যে যে পরিবর্তন হয়েছে, কোনো পলিটিক্যাল পার্টি পরিবর্তন করতে পারেনি। যেমন 7 পে কমিশন কতটুকু কমপ্লিট হয়েছে, যতই হোক কমিশনের একটা হাস্যকর প্রতারণার চূড়ান্ত, আর এখন ওই ভোটের বাক্স খুললেই এবার বোঝা যাবে কর্মচারীদের, আমাদের এইখানে আশা কর্মীদের টাকা বাড়ানো, এইখানে আমাদের অঙ্গনওয়াড়িদের টাকা বাড়ানো, ইভেন যারা ফিক্স পে বা ডিআরডব্লিউ তাদেরকেও ইনক্রিজ করেছে টাকা। তো যেহেতু বাজেটে টাকাই আসলো না, এখন 13,000 কোটি টাকা ডেফিসিট নিয়ে এই সরকার শুরু করছে, তো ডেফিনেটলি এটা মিরাকল। এই সরকার এই জনগণের পক্ষে এইটা নিয়ে যাওয়া রিয়েলি মিরাকল। এই এখন আগামী দিনে আমাদের সরকার হবে, নরেন্দ্র মোদী আবার প্রধানমন্ত্রী হবেন, দেখবেন। এখন এডিসি অনেক সময় ডিপ্রাইভ ছিল, এইবার নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে বসে সমস্ত উত্তর পূর্বাঞ্চলে ইনক্লুডিং ত্রিপুরা রাজ্যের এডিসি সহ এখন টিটিসি করা হয়েছে, তাদেরকে ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট দেওয়া হয়েছে বা হবে। কারণ পৃথিবীতে মানুষ বাঁচার জন্যে প্রথম দরকার ফুড, শেল্টার অ্যান্ড ক্লোথিং। এখন সব কিছুই ডিপেন্ড করে টাকা। এখন ত্রিপুরা রাজ্যের নন এডিসিগুলাতে কি হয়, 3 স্টেট পঞ্চায়েত আছে, গাঁও পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, জেলা সভাধিপতি, কিন্তু ওইখানে ফান্ডিং হয়, ডাইরেক্ট ফান্ডিং হয়, কিন্তু এডিসিতে 1 স্টেপ অনলি, ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি। ওই ভিলেজ ডেভেলপমেন্ট কমিটিকে ইকুইভ্যালেন্ট টু পঞ্চায়েত। প্রত্যেকটা গাঁও পঞ্চায়েতে, গ্রাম পঞ্চায়েতে 70 লক্ষ, 80 লক্ষ, 90 লক্ষ বা 1 কোটি টাকা আছে প্রত্যেক বছরে। এডিসিড হয়ে 3 থেকে 4 লক্ষ যেতেই অনেক কষ্ট হয় ভিলেজ ডেভেলপমেন্ট কমিটিগুলোতে। কিন্তু ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি এবং আমাদের গাঁও পঞ্চায়েত সেম লোক, সেম এরিয়া, বরং এডিসির ভিলেজগুলো অনেক বড়, নন এডিসির গাঁও পঞ্চায়েত অনেক ছোট, কিন্তু ওইখানের লোকগুলা কি খায় না। এই জন্যে নরেন্দ্র মোদী চিন্তা করলেন, নরেন্দ্র মোদী এই চিন্তা করে যারা যে ছাত্ররা পেছনের বেঞ্চে বসে তাদেরকে সামনে আনবো, যে স্টুডেন্ট পিছে बैठता है उसको सामने लाना है, যে স্টেজ সবচেয়ে ডেভেলপ না আনডেভেলপ তাদেরকে ডেভেলপ করতে হবে। ত্রিপুরাই ফার্স্ট, আমরা খুব ভাগ্যবান। এই জন্যই ত্রিপুরাকে ইনক্লুডিং নর্থ ইস্ট এই এডিসির ভিলেজ ডেভেলপমেন্ট কমিটিগুলোকে গাঁও পঞ্চায়েতের ইকুইভ্যালেন্ট করলো, এইটাই আমাদের সবচেয়ে এখানে প্রশংসনীয়। আর আমরা জনজাতির কোনোদিন আমাদেরকে এয়ারপোর্ট নামকরণ করো মহারাজা বীর বিক্রম মহারাজার নামে, আমরা বলিনি, না চাইতেই দিল নরেন্দ্র মোদী, না চাইতেই। কিন্তু বিজেপির প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা বুথ কমিটি, প্রত্যেকটা পৃষ্ঠা প্রবর্গের কাছে পর্যন্ত আমাদের মহারাজার ছবি যায়। এই ডাইরেকশনটা ফ্রম দিল্লি থেকে এই ডাইরেকশন। কালচার পলিটিক্যাল পার্টি, সবাইকে নিয়েই চলতে হবে, সবার পার্টি, জনতার পার্টি, শুধু নরেন্দ্র মোদীর আমাদের প্রধানমন্ত্রীর পার্টি নয়, বিপ্লবদার পার্টি নয়, এই পার্টি সবার পার্টি। এই জন্যই কংগ্রেসের লোক বা আইপিএফটির লোক, আমিও আইপিএফটি ছিলাম, অ্যাট্রাকটিভ হয়ে সমস্ত পলিটিক্যাল পার্টিকে ছেড়ে এই ত্রিপুরা রাজ্যতে বিজেপিকে গ্রহণ করলো। আর ভবিষ্যতে এখন জনজাতি ভিত্তিক 14টা 15টা পার্টি হয়ে গেছে এইখানে, সবাই ছোট ছোট পলিটিক্যাল পার্টি। আমি মনে করি যেহেতু নরেন্দ্র মোদী না চাইতেই জনজাতিদেরকে অনেক উন্নয়ন করতে চাই বা করছে,
তাদের জন্য এই ছোট ছোট পলিটিক্যাল পার্টিরা সব ডিজলভ করে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেবেন আমি মনে করি। কারণ এইখানে জাতের কথা বলে 12টা 14টা পলিটিক্যাল পার্টি হয়ে গেছে। কোন জাতের? জনজাতি জাতের, পাহাড়িদের, গিরিবাসীরা, বনবাসীরা, জনজাতিরা, ট্রাইবেলদের, এসটিদের। কিন্তু যত জনজাতিদের কথা বলে ততই পার্টি বাড়লে তো হবে না। যেহেতু নরেন্দ্র মোদী বিজেপি, নরেন্দ্র মোদী না চাইতেই দেয় সবাই অ্যাট্রাকটিভ, এখন সব চলে আসবে। দেখুন আরেকটা প্রশ্ন করব বিদ্যুৎ বাবু, যে আপনাদের ইস্তেহারে বলা হয়েছে, বিজেপির যে ইস্তেহার বেরিয়েছে সেখানে বলা হয়েছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল, সেটা যদি বিজেপি এবারে লোকসভায় জিতে আসে তাহলে লোকসভা এবং রাজ্যসভাতে অতি শীঘ্রই সেটাকে পাশ করানো হবে এবং অতি শীঘ্রই সেটা লাগু করবে। কিন্তু উত্তর পূর্বাঞ্চলে এটা এফেক্ট হবে না। আমাদের অমিত শাহ বলেছেন উত্তর পূর্বাঞ্চলে স্পেশাল ফোকাস দেওয়া উচিত, কারণ উত্তর পূর্বাঞ্চল এমন একটা জায়গা নর্থ ইন্ডিয়া এবং সাউথ ইন্ডিয়ার মতো নয়। এখানে সেন্টিমেন্ট আছে, এখানে আনডেভেলপমেন্ট সেন্টিমেন্ট আছে, ওইখানে পার্টি সেন্টিমেন্ট হয়, এখানে ডেভেলপমেন্ট আনডেভেলপমেন্ট সেন্টিমেন্ট হয়। সমস্ত পাহাড় ডেভেলপ হচ্ছে না, সমস্ত সমতল ডেভেলপ হচ্ছে। সিপিএমরা উপজাতি দরদি দেখায়, কিন্তু সমস্ত পাহাড়ে কি হচ্ছে সবাই জানে। কিন্তু বিজেপি আমাদের মুখ্যমন্ত্রী আমরা বিপ্লব দেব নেতৃত্বে উনি সব জায়গাতে যেমন সমতলে যেভাবে ডেভেলপ হচ্ছে ঠিক সেইভাবে পাহাড়েও ডেভেলপ করতে চেষ্টা করছে। কিন্তু এখানে তো জনজাতি নেতারাই তো জনজাতিদেরকে ডেভেলপ করার জন্য বিজেপির যে যে সিস্টেম আছে ওইখানে দুধ এবং মাখনের মতো মিলা দরকার। এইখানে আমি কাউকে দোষ না দিয়ে আমি জনজাতির কাছে বিজেপির যে ইস্যুগুলা নিয়ে যাব, আর সমস্ত উত্তর পূর্বাঞ্চল এবং ত্রিপুরাতে সিএবি কোনো এফেক্ট হবে না। আরেকটা প্রশ্ন করবো, যেটা তপনবাবু বলছিলেন, যে একটা অভিযোগ করেছিলেন যে কৃষকদের বড় আকারের আন্দোলন, এটা এই গত 5 বছরে দেখা গেছে নরেন্দ্র মোদীর জামানায়। সেখানে আপনারা আবার ইস্তেহারে দিচ্ছেন যে ছোট্ট সীমান্তে কৃষকদেরকে পেনশন দেবেন, এবং বলা হয়েছে যে ক্রেডিট কার্ডে যে 1 লক্ষ টাকার লোন দেওয়া হয় সেখানে আপনারা 5 বছর পর্যন্ত রেট অফ ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা 0% করে দেবেন। এটা ন্যাশনাল ইস্যু, ন্যাশনাল ইস্যুটা ন্যাশনাল লিডাররা ঠিক করবেন। আর আমি যেহেতু ত্রিপুরা ইস্যুটাই বলবো, বিশেষ করে এগ্রিকালচার ম্যাটার। এগ্রিকালচারে আমি দেখি যে সমতলে এগ্রিকালচার ভালো হচ্ছে, প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটি বাড়ে, আগে থেকে কমে না। তো জায়গা কিন্তু সেম, 10 কানি আছে, কিন্তু প্রোডাকশন অ্যান্ড প্রোডাক্টিভিটিটা হাই, গ্রস ডোমেস্টিক প্রোডাকশনটা আগে থেকে হাই, নাম্বার 1। নাম্বার 2, এখন শুধু ভারতীয় জনতা পার্টি আমাদের ক্যাবিনেট শুধু এগ্রিকালচার, সমতল এলাকার এগ্রিকালচার দেখে আমরা সন্তুষ্ট না, আমরা জুম লেভেলে যাহা পাহাড়ে যে এগ্রিকালচার হয় ওইখানেও আমরা নজর দিচ্ছি। এখন হর্টিকালচার কীভাবে ডেভেলপ করা যায়, বা বিভিন্ন শুধু সমতলে ধান চাষ হয়, কিন্তু জুম চাষে বা ওইখানে রাবার, যেহেতু আমরা রাবার প্রোডাকশন করি, ন্যাচারাল রাবার, এখন ন্যাচারাল রাবার দাম কম বিভিন্ন কারণে, ওইখানে কিভাবে আমরা অন্য ক্রপ কিভাবে আমরা ইন্ট্রোডিউস করা যায়, এটা তো মন্ত্রীর দায়িত্ব না, এটা মন্ত্রী সহ যারা এগ্রিকালচার সায়েন্টিস্ট, হর্টিকালচার সায়েন্টিস্ট তাদেরকে নিয়ে আমরা চিন্তা করব এটা কিভাবে ডেভেলপ করা যায় সাইমালটেনিয়াস। আমার ক্ষেত, সমান জায়গার ক্ষেত এবং পাহাড়ের যেটা হিল এরিয়া, কিভাবে এখানে বিভিন্ন ফ্রুট ক্রপস করা যায়, কিভাবে রাবারের পরিবর্তে আর কোন ক্রপ করা যায়। এখানে একজন জুমিয়া পরিবার তখিরিয়া এরিয়া কোনোদিন বলবে না রাবারের পরিবর্তে আমার কোকোয়া বা যে কোনো হাই ইল্ডিং ভ্যারাইটি ক্রপ আমাকে দাও, বলবে না। এখানে যারা এগ্রিকালচার মিনিস্টার ওনারাও এগ্রিকালচার সায়েন্টিস্ট নয়, কিন্তু আমি জানি না আগে এগ্রিকালচার সায়েন্টিস্ট যারা আছে ত্রিপুরাতে এবং যারা ডিসিশন মেকিং মিনিস্টার এমএলএরা তাদের মধ্যে বোধহয় খুব মিলন নেই। তো এখন আমরা দেখি আমাদের এগ্রিকালচার মিনিস্টার ইনক্লুডিং আমাদের ক্যাবিনেট সহ মিলে এগ্রিকালচার সায়েন্টিস্টদেরকে নিয়ে মিটিং করে আমরা কিভাবে সাইমালটেনিয়াস এগ্রিকালচার, হর্টিকালচার কিভাবে ডেভেলপ করা যায় এটা আমরা চালাচ্ছি। আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই এটা আউটশাইনিং অ্যাচিভমেন্ট হবে। আমি তপন বাবুর কাছে ফিরে আসবো, যে কথাগুলো বিদ্যুৎ বাবু বলছেন কতটা প্রাসঙ্গিক?
না, প্রাসঙ্গিকতা এই কথাটায় আমি আসছি। তার আগে আমি এটার যে উনি যা বললেন সেটার মানে সংকেত কিন্তু মানে এটা কি গ্রহণযোগ্য না সেটার সংকেত কিন্তু এই নির্বাচনে আপনার পশ্চিম আসনের নির্বাচনে জনগণ আর এই বিজেপি দল দেখিয়ে দিয়েছে। তার কারণ একটা সরকার 1 বছরের মধ্যে তাদের মানে গ্রহণযোগ্যতা এরকম জায়গায় গেছে যে তারা বাধ্য হয়েছে এই নির্বাচনে বিভিন্ন জায়গাতে হ্যাঁ ভোটারদের বাধা দেওয়া, ভোট কেন্দ্রে ঢুকে দাঁড়িয়ে থাকা, বিধায়ক গিয়ে পুলিশের এসডিপিওকে বলা যে এখান থেকে সিকিউরিটি সরিয়ে নিন, কারণ সিকিউরিটি থাকলে ভোটারদের আসতে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অথচ বিধায়ক কিন্তু ইলেকশনের সময় কিন্তু ইলেকশনের দিন কোনো বিধায়ক তার বুথ কেন্দ্রের বাইরে যেতে পারে না। তো সেখানে দেখা গেল অবাধে বিধায়ক ঘুরছে ওনার এলাকায়। তারপর আপনার এরকম ঘটনাও ঘটেছে, বিধায়ক পুলিং বুথে ঢুকে আপনার প্রিসাইডিং অফিসারকে বলছে যে কে দিয়েছে, আরে কারা কারা ভোট দেয়নি এখন অবধি তাদের নামটা লিস্ট করুন, কিছুক্ষণ পর আমাদের ছেলেরা আসবে তাদের হাতে তুলে দেবেন। এইগুলি কিন্তু ভিডিও ফুটেজ আছে, আপনার সিসি ক্যামেরা ফুটেজ আছে। এগুলো আমরা নির্বাচন কমিশনে দিয়েছি যে ভোট চলাকালীন এইভাবে কোনো বিধায়ক বা মন্ত্রী ঘোরাফেরা করতে পারে কিনা বা পোলিং বুথের ভিতর যেতে পারে কিনা। অনেক লোককে ভোট দিতে দেওয়া হয়নি। আর বিশেষ করে একটা জাতির ভোটারদেরকে টার্গেট করা হয়েছে। আমি যেহেতু ইলেকশন এজেন্ট, আমি আইএনসির সুবল ভৌমিকের ইলেকশন এজেন্ট, তাই আমার কাছে সমস্ত কমপ্লেনগুলি আমার কাছে এসছে। আপনার গোলাঘাটিতে প্রায় 150 মতো মুসলিম পরিবারের লোক ভোটার, তারা কিন্তু ভোট কেন্দ্রে যখন যায় তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে, সে যেতে পারবে না, লাইন থেকে বের করে দেওয়া হয়েছে। তাহলে একটা সরকার 1 বছরের মধ্যে যদি এরকম করতে হয় তাহলে 5 বছরে কি হবে এই সরকারটার, সেটাই তো ভাবছি। কারণ 1 বছরের মধ্যে তা হওয়ার কথা না, কারণ সবে মাত্র সরকারে বসলো। তো সেই জায়গায় তো আমাকে সমর্থন, আমার প্রতি সমর্থন আছে মানুষের, সেটার উপর ওরা বিশ্বাস করতে পারেনি। বিশ্বাস করতে পারেনি এই কারণ আজকে পাহাড়ে খাওয়ার নেই, গরিবদের 2000 টাকা বলেছিল ভাতা দেবে, সেই ভাতা আজকে অবধি হয়নি, বাজেটে ধরেছে 1000 টাকা। কর্মচারীদের বলেছিল 7 পে কমিশন দেবে, 7 পে কমিশনের নামে প্রতারণা। হ্যাঁ, যুবকদের বলেছিল রোজগার দেবে, রোজগারের পরিবর্তে বলেছে যে পানের দোকান দাও, নয়তো দুধ বিক্রি করে রোজগার করো। হ্যাঁ, চাকরি দেওয়া সম্ভব না। আর যিনি বলেছিলেন যে মিস কলের মাধ্যমে চাকরি দেবেন, যে মিস কল দিজিয়ে, ওনাকে তো এখন ত্রিপুরায় দেখাই যায় না, কোথায় গেল উনি? অনেকদিন পর কালকে একটা ফেসবুকে দেখলাম উনি খোয়াইয়ের কোন জায়গায় বক্তব্য রাখছেন। তো ওনাকে তো মানুষ খুঁজছে, যে মিস কল দিয়ে যে চাকরি দেবেন বলেছিলেন, কোথায় আপনি? ওই মিস কল নাম্বারটা কোথায়? সেই কারণেই বিজেপি দল আজকে এই নির্বাচনটাকে প্রহসনে পরিণত করতে চেয়েছে। পূর্ব ত্রিপুরা আসনে আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, আজকে প্রতিদিন পাহাড়ে আইপিএফটি, সিপিএম, বিজেপি থেকে আমাদের দলে যোগদান করছে। প্রতিনিয়ত আমার এই জয়েনিং চলছে। মানুষ বুঝে গেছে যে এই ত্রিপুরা রাজ্য এবং বিজেপির দ্বারা মানুষের উন্নয়ন করা সম্ভব না। এখানে শুধুমাত্র প্রচার, কোনো একটা বিষয় নিয়ে কিছু করবে, তার অন্তত 60% 70% প্রচারে খরচ করা হলেও বাকি 10% 20% কাজ করো। প্রচার, শুধুমাত্র প্রচার লাগবে। সেটা কেন্দ্রীয় সরকারের যারা আছে তাদেরও শুধুমাত্র প্রচার, ব্যানার, পোস্টার, টিভি এর মধ্যেই আছে।
ত্রিপুরার রাজ্য সেই অবস্থা। প্রচারটাই তাদের কাছে মুখ্য, উন্নয়ন তাদের কাছে মুখ্য না। সবকা সাথ সবকা বিকাশ যদি হতো তাহলে আজকে ভারতবর্ষের এই অবস্থা হতো না। যে কিছুদিন আগে যে নির্বাচনগুলো ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিজেপির রেজাল্ট তা হতো না। আর মানুষ বুঝে গেছে যে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছে তার কিছুটাই করেনি। এবং আজকে কিন্তু নতুনভাবে আর দেখা গেছে যে এবার যে 2014 সালে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতিগুলি কিন্তু অনেকগুলি প্রতিশ্রুতি আর ওরা ফিরিয়ে আনেনি। কেন আনেনি? কারণ জানে যে এই প্রতিশ্রুতিগুলি দিয়ে আমরা রাখতে পারবো না, এমনিতেই 5 বছরের মধ্যে আমাদের অবস্থা শোচনীয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ মানুষ তৈরি হয়ে আছে, ভোটার ভোট কেন্দ্রে প্রবেশ যদি করতে পারে, যদি নির্বাচন দপ্তর পশ্চিম ত্রিপুরা আসনে নির্বাচন দপ্তর আমি বলবো ফেলিউর। কেন ফেলিউর? কারণ পুলিং বুথের মধ্যে পুলিং স্টেশনে আপনার ইভিএমের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, ইভিএমের সামনে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে কে কোথায় ভোট দেবে তার ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। নির্বাচন দপ্তর সাইলেন্ট। সিসি ক্যামেরা খুলে নেওয়া হয়েছে পুলিং বুথ থেকে, নির্বাচন দপ্তর সাইলেন্ট, পুলিশ প্রশাসন সাইলেন্ট। ভোটারদেরকে লাইন থেকে বের করে দেওয়া হচ্ছে। কোথায় পুলিশ? কোথায় কেন্দ্রীয় বাহিনী? আমরা কেন কেন্দ্রীয় বাহিনী দেখতে পেলাম না? তার ওনারা যে এসছে কেন্দ্রীয় বাহিনী কোথায়? তাদেরকে কোথায় রাখা হয়েছে? কোথায় রাখা হয়েছে তাদেরকে? কার অঙ্গুলি হিলনে এই নির্বাচন দপ্তর এই কাজটা করলো? পুলিশ প্রশাসন এই কাজটা করলো। আজকে যদি বিজেপি ভালো কাজ করত, 1 বছরের মধ্যে যদি মানুষের পাশে থাকতে পারত, মানুষের জন্য কাজ করত, তাহলে আজকে ত্রিপুরা রাজ্যে অন্তত এইভাবে এই কাজগুলি করতে হতো না। গণতন্ত্রকে সম্পূর্ণরূপে এখানে নগ্ন করে দিয়েছে এই ত্রিপুরা রাজ্যের এই নির্বাচন। কংগ্রেসের যিনি সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তিনি নাকি জাতি দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। যিনি এনআরসি নিয়ে এতদিন সরব ছিলেন, হঠাৎ করে এনআরসি নিয়ে তিনি মুখ বন্ধ করে ফেলেছেন, আর ওনার মুখে এনআরসি নিয়ে কথা শোনা যায় না। এনআরসি নিয়ে উনি কি কথা বলেছেন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে উনি আন্দোলন করেছেন। আজকে ত্রিপুরা রাজ্যের উপজাতির অংশের মানুষ, জনজাতি অংশের মানুষ আজকে বুঝতে পেরেছে যে এতদিন আমাদেরকে নিয়ে মানুষ খেলা আরে আমাদের নেতারা, আঞ্চলিক দলের নেতারা খেলা করেছে, সিপিএমের নেতারা খেলা করেছে, আমাদের উন্নয়নের জন্য কেউ কথা বলেনি। যার যার আখের গুছিয়ে নিয়ে নিয়েছে। কাজেই আজকে প্রদ্যুৎ কিশোর ময়দানে নামাতে উপজাতির অংশের মানুষ, হাজার হাজার উপজাতির অংশের মানুষ আজকে বিভিন্ন দল থেকে কংগ্রেস দলে সামিল হচ্ছেন। কারণ তারা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের উপর তাদের আস্থা আছে। উল্টোটাও তো হচ্ছে, বিজেপিতেও তো যোগদান হচ্ছে। বিজেপিতে কি যোগদান হচ্ছে সেটা আমার দেখার বিষয় নয়। আপনি বলতে পারেন বিজেপিতে কি যোগদান হচ্ছে, বিজেপিতে কি যোগদান হচ্ছে সেটা আমরা তো দেখতে পাই না। আমরা দেখছি মানে কোনো পত্রপত্রিকাও দেখতে মানে খবর, কারণ কতটুকু আসে বিজেপির খবরটা তো ফলাও করে হওয়ার কথা। হ্যাঁ, কিন্তু সবগুলোই তো হচ্ছে। আপনার উপজাতীয় অংশের মানুষ কংগ্রেসে যোগদান করছে প্রতিদিন, উপজাতীয় অংশের লিডাররা কংগ্রেসে যোগদান করছে। সেগুলি তো আপনাদের চোখের সামনে, সেগুলি তো আপনাদের চোখের সামনে। ছোট্ট করে শুনবো। আমি এই তপনদার এই বক্তব্য তো আমি মানতে রাজি না। কারণ উনি বলছেন আমাদের মহারাজা প্রদ্যুৎ দেববর্মা আর আমাদের প্রজ্ঞার ব্যাপারে। এখন আমি ব্যক্তিগতভাবে বিজেপি থাকা সত্ত্বেও আমি আমার মহারাজাকে ভালোবাসি, কিন্তু কংগ্রেস হিসেবে নয়। পার্টি এবং আমার রাজা ডিফারেন্স। উনি রাজা, আমি প্রজা। আমি আমার রাজাকে সম্মান করি, কিন্তু আমি কংগ্রেসকে নয়। কেননা তপনদা একটু আগে বললেন বিজেপির এমএলএ গুলো নাকি বিভিন্ন জায়গায় ডিস্টার্ব করে ডিউরিং ইলেকশন, কিন্তু উনি আবারও বললেন সব কংগ্রেসের এমএলএরাই, কার্যকর্তারাই বিজেপিতে চলে আসলো। তার মানে আপনার কংগ্রেসে যখন থাকতো তখন আপনার ফ্যাক্টরিও এরকম ছিল না? আমি তো নাম বলিনি, আমি কে করেছে আপনি কি করে বুঝলেন? যারা কংগ্রেস থেকে গেছে তারা
তার বাইরেও তো বিজেপি লেভেলে আছে। ম্যাক্সিমাম না, কে বললো? আমি কিন্তু নামটা বলিনি। এখন আমি নাম বলিনি, নাম বলবে নির্বাচন দপ্তর, নাম বলবে কোর্ট। ত্রিপুরা রাজ্যতে শুধু আপনি এই 1 বছরের ইলেকশনই দেখলেন, সিপিএম এর 25 বছরের ইলেকশন দেখলেন না? আরে সেই কারণেই তো আজকে বিজেপি এর রাজ্যে শাসন ক্ষমতায়। সিপিএম এর অত্যাচারের কারণেই তো আজকে পরিবর্তন। স্টেশনে কোনোদিন যেতে পারেনি, রাস্তার মধ্যে পরিবর্তন যদি একই হয়, আঙ্গুলে দাগ লাগানো হয়, বিরোধীদের কণ্ঠ যদি চেপে ধরা হয়, তাহলে এই পরিবর্তনের কি মানে আছে? আমিও তখন কংগ্রেসেই ছিলাম, টিউজিএসি ছিলাম 1988-তে। 1988 সালটাকে ভিত্তি করে সিপিএম কন্টিনিউ 25টা বছর এই ত্রিপুরাতে ছিল। ওয়াই? কিন্তু প্ল্যাটফর্ম চাইছে, উনি বলছেন, আমিও চাইছি প্ল্যাটফর্ম চাইছি আমরা 2003 থেকে 2003, 2008, 2013 নো অল্টারনেটিভ প্ল্যাটফর্ম। যা এখন বিজেপি অল্টারনেটিভ প্ল্যাটফর্ম ত্রিপুরাবাসীর। এই অল্টারনেটিভ প্ল্যাটফর্ম আজকে এই 1 বছরে যে ডেভেলপমেন্ট হয়েছে, যার ফলে আজকে এই 1 বছরে যে ডেভেলপমেন্ট হয়েছে বিজেপির প্রতি, এই 1 বছরে মানে ত্রিপুরা ভোটার বাক্সে কেন্দ্র, ভোটার বাক্সে খুললেই তার প্রমাণ, রাজ্য এবং কেন্দ্র এই 1 বছরে যে ডেভেলপমেন্ট বা যে মানুষের কাছে নেতাদেরকে বা প্রশাসনকে পায়, এটা আর এই ত্রিপুরা রাজ্যতে আর কোনো পলিটিক্যাল পার্টি এক্সেপ্ট বিজেপি ছাড়া আসতে পারবে কিনা আমার সন্দেহ। কারণ ডাক্তারকে মেরে আইসিইউতে পাঠায়, তখনও তো ছিল ডাক্তারকে মেরে আইসিইউতে পাঠায়, পঞ্চায়েত নির্বাচনে বিরোধী যেতে পারে না, মিউনিসিপাল উপনির্বাচনে বিরোধীরা নমিনেশন দিতে পারে না, যারা ডাক্তারকে মারধর করে আইসিইউতে পাঠায়। এই রাজ্যের মানুষ কনসাস, পলিটিক্যাল কনসাস এই রাজ্যের মানুষ যা অ্যাসেসমেন্ট করার করে নিয়েছে এই সরকারকে। কাজে তার জবাব এই নির্বাচনেই প্রতিফলিত হবে। এই নির্বাচনেই প্রতিফলিত হবে। 23 মে কি নির্বাচনের ফলাফল বের হয় সেটার উপরই দেখা যাবে। ভাবতেই পারেন আপনারা জনগণের রায় কোথায় গেছে, গণদেবতার রায় কোথায় গেছে, 23 মে আমরা সেটা জানতে পারবো। আজকের মতো আমাদের এই আলোচনার বিষয় দক্ষ যুক্তি গপ্পে আমরা এখানেই শেষ করছি। সঙ্গে থাকবেন। শুভরাত্রি।